জ্বালানি উপদেষ্টার উচিত হবে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য না দিয়ে যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং দুর্নীতিবাজদেরকে রাস্তার মোড়ে বেঁধে জনগণকে থুতু নিক্ষেপ করার সুযোগ দেওয়া। এর মাধ্যমে আগামীতে কেউ দুর্নীতি করার চান্স পাবে না এবং সাহসও করবে না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। এই জ্বালানি খাতের যারা দুর্নীতিবাজ, গডফাদার, তাদেরকে চিহ্নিত করা এবং শুধুমাত্র মুখে মুখে দুর্নীতির কথা বলা না। আমাদের জ্বালানি উপদেষ্টা তিনি প্রায়ই একটা কথা বলেন, আমার কাছে মনে হয় যে তার এটা কমন বক্তব্য। তিনি বলেন, রাজনীতিবিদরা এবং আমলারা তারা কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক, কিন্তু এই সরকারের 14 মাসে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন দুর্নীতি বন্ধ করার বিষয়ে? মুখে শুধু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিবেন, কিন্তু আপনি ব্যবস্থা নেবেন না। আপনি আমাদের সামনে তথ্য হাজির করতে পারবেন না যে আসলে কি পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের আমলে করা হয়েছে এবং কোন কোন কোম্পানি এর সাথে জড়িত, কোন কোন ব্যক্তি জড়িত। আমরা সবাই জানি যে জ্বালানি খাতের গডফাদার সামিট গ্রুপ এবং আরেকজন ব্যক্তি আওয়ামী লীগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এখন কথা হলো যে এই যে বিপুরা যে পরিমাণ সম্পদ লুট করেছে, সেই সম্পদের অধিকাংশই তো বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টাদের আত্মীয় স্বজন। এখন জ্বালানি উপদেষ্টা তিনি এত বড় বড় কথা বলেন, সারাক্ষণ দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন, তিনি কেন ওই উপদেষ্টার আত্মীয় স্বজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না? আমি নাম বলছি না, আপনারাও জানেন, পত্রিকা এসেছে যে কোন উপদেষ্টার আত্মীয় স্বজন নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দিচ্ছে। তো এইভাবে তো আসলে হয় না। সামিট গ্রুপ আবার শুনছি যে পরিমাণ তারা দুর্নীতি করেছে, সেই টাকা এখন ইনভেস্ট করছে আওয়ামী লীগের এই যারা গুন্ডা মাস্তান রয়েছে এদেরকে মাঠে নামানোর জন্য। গণমাধ্যমের খবর হলো ইতিমধ্যে ছাত্রলীগ যুবলীগকে 2500 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র এই ঝটিকা মিছিল করার জন্য এবং দেশকে আনস্টেবল করার জন্য। এখন আপনি যদি আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের অর্থ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে তো ওই সম্পদ এরা দেশকে আনস্টেবল করার জন্য ব্যবহার করবে। সামনে ইলেকশনের আগে আওয়ামী লীগের যে সম্পদ, যেটা আসলে তারা এই ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করেছে, এক আপু বললেন যে এর পরিমাণ 1,06,000 কোটি টাকা। তো এই টাকাগুলো তো অনেকটা দেশে রয়েছে, কিছু কিছু দেশের বাইরে গিয়েছে। তো এই টাকাগুলো কেন সরকার উদ্ধার করতে পারলো না? তাহলে সরকার, যাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গা ছিল যে তারা আসলে দেশে পরিবর্তন করবে, এখন দেশের এই রাজনীতির যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এইসব অনুষ্ঠান তো বা এইসব কথাবার্তার তো কোনো মূল্য নাই। আপনারা হয়তো মানুষকে বা আমাদেরকে সচেতন করতে পারবেন, কিন্তু যারা সরকারে যাবে, যারা রাজনীতিবিদ, তাদের পরিবর্তনকে আমরা করতে পারবো? আমরা তো দেখি যে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা দুর্নীতি, এবং গণমাধ্যমের খবর বলছে শুধুমাত্র আপনার এই জ্বালানি খাতে যে পরিমাণ দুর্নীতি, এটা যদি না হতো তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। প্রেজেন্টেশনে উল্লেখ করা হলো, যখন তেল, গ্যাস বা বিদ্যুতের দাম বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি মূল্যস্ফীতি বেড়ে যায়, নিত্যপণ্যের দাম বেড়ে যায়। তার মানে একটার সাথে আরেকটা কোরিলেটেড। আর এই জন্য এই জ্বালানির দাম কিভাবে সাশ্রয়ী করা যায়, এখানে যেটি বলা হলো যে মুনাফামুক্ত জ্বালানি, অর্থাৎ বিষয়টি এরকম না যে আসলে লস করে আপনাকে দেয়া হবে। যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ সরকার জনগণের কাছ থেকে সেই মূল্য নির্ধারণ করবে। কিন্তু আমরা দেখি যে মূল্যটা আসলে বেশি নির্ধারণ করা হয়। এর মূল কারণটা দুর্নীতি, বিভিন্ন জায়গায় কমিশন। তো এগুলো তো আসলে বিইআরসি তারা বন্ধ করতে পারছে না। কেন পারছে না? এর আগে আমরা দেখতাম যে ক্যাবের পক্ষ থেকে তারা বিভিন্ন গণশুনানিতে অংশ নিয়েছে, সেটাও আবার শুনছি যে এখন গড়িমসি চলছে, হবে কি হবে না, বা এটা নামে মাত্র। তো অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আইনগুলো বা এই গণশুনানি এটাকে আরো শক্তিশালী করত,
কাউকে না কাউকে তো পথ দেখাতে হবে। আগামীতে যে সরকার আসবে, আমরা তো বলছি যে এই সরকার আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে যাবে যে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে কিভাবে রাষ্ট্রটা চালাবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এই সরকার গাইডলাইন দিতে পারে নাই। না, আমাদের বারবার কি তাহলে অভ্যর্থনা করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার তো ইতিমধ্যে ব্যর্থ হওয়ার পথে। দেখেন, যারা এই জ্বালানি খাতে দুর্নীতি করেছে, যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে, এদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার ছিল। সেই কাজটি করতে পেরেছে সরকার। দুর্নীতিবাজদের চিহ্নিত করে আমি মনে করি রাস্তার মোড়ে তাদেরকে বেঁধে থুতু নিক্ষেপ করা দরকার ছিল। অন্যথায় বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না। শুধুমাত্র আমাদের ফাজল করিম ভাই মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে যে আমলারাও দুর্নীতি চাই, রাজনীতিবিদরাও দুর্নীতি চাই, কেউই দুর্নীতি বন্ধ চায় না। তা আপনার সরকার দুর্নীতি কেন বন্ধ করে নাই? আমি বক্তব্য সংক্ষেপ করছি। যেটি বলা হলো যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা বিদ্যুৎ উৎপাদন করে বা সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে 7% মুনাফা করতে সুযোগ দেওয়া যায়, কিন্তু তারা মুনাফা করছে 18%। দেখেন কিভাবে লুটপাট, অর্থাৎ সরকারের পক্ষ থেকে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে। এবং যখনই যে সরকারি আসুক না কেন, দুর্নীতি কিন্তু কেউ বন্ধ করতে পারে নাই। এখন আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই দুর্নীতি বন্ধ করা। আমরা যদি এই দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে জ্বালানি সাশ্রয়ী হবে, এবং যখন জ্বালানি সাশ্রয়ী হবে তখন নিত্য পণ্য বলেন, অন্যান্য পণ্য বলেন, সবকিছু সাশ্রয়ী হবে। আমি সর্বশেষ বলবো, আমরা যত আলোচনায় করি না কেন, বাংলাদেশের জন্য রাজনীতি নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে মানুষের প্রত্যাশা সংস্কার এবং গণহত্যার বিচার। অর্থাৎ দেশকে যদি আগামীতে আমরা সঠিক পথে পরিচালিত করতে চাই তাহলে নির্বাচনটা গুরুত্বপূর্ণ, এবং একই সাথে নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার গুরুত্বপূর্ণ। আমরা যদি তরুণরা যে স্বপ্ন দেখে তারা এখানে দুর্নীতি নিয়ে, অন্যায় নিয়ে বা বিদ্যুৎ খাতের যে অনিয়ম হয়েছে সেগুলো আমাদের সামনে উত্থাপন করেছে, এই অনিয়মগুলো যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের সবাইকে নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে, নিজেদেরকে সংস্কার করতে হবে। নিজেদেরকে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে এদেশের কখনোই পরিবর্তন হবে না। আসুন আমরা সবাই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা নিজেদেরকে সোচ্চার করি। দুর্নীতি বন্ধ করতে পারলে অনেক কিছু সমাধান হয়ে যাবে, আর দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কোনো কিছু সমাধান হবে না। সরকারের উপরে আমরা অনেক আস্থা রেখেছিলাম যে সরকার হয়তো এইবার দেশটা পরিবর্তন করবে, আমাদের জন্য আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে, কিন্তু আসলে সরকার পারেনি। এই ব্যর্থতা আমাদেরকেও নিতে হবে। আমরা শুধুমাত্র সরকারের কাছে আমাদের প্রত্যাশা জানিয়ে এসেছি। আমরা যখন সরকারের সমালোচনা করতাম, পদ ভাইয়ের পাশে বসে আছে, তখন কিন্তু অনেকে আমাদের সমালোচনা শুরু করেছে। তা আমরা ওই শুরুতে যে কথাগুলো বলা শুরু করেছি যে সরকার এই ভুলগুলো করছে, দেখেন সরকার কিন্তু দিন শেষে শুধুমাত্র অন্যরা, আমরা হয়তো কয়েকজন সমালোচনা করেছি, সবাই মিলে যদি আমরা সরকারকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় রাখতে পারতাম তাহলে এই সরকারের মাধ্যমে অনেক পরিবর্তনটা আমরা করতে পারতাম। কিন্তু পরিবর্তনের স্বপ্ন আমরা সবসময় দেখেই যাচ্ছি, সেই স্বপ্ন দেখে আমরা বারবার অভ্যুত্থান ঘটাচ্ছি, কিন্তু পরিবর্তনের নামে আসলে কিচ্ছু হচ্ছে না।